আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিছুটান গল্পের ৮ নম্বর পার্ট। আর কালকে তোমাদের কমেন্ট দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে তোমরা যে আমাকে কতটা ভালোবাসো তা আমি কালকে বুঝতে পারছি। তো তোমাদের জন্যই গল্পটি আমি কন্টিনিউ করতেছি। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রিমি ম্যাডাম আমার কথা শুনে শুধু রাগে ফুঁসছে, কিছু বলতে পারছে না। রাধিকা কান্নার ভাব ধরে বলল, এখন কি হবে রিফাত? আমি তোর বন্ধু না, আমাকে তো একটা সমাধান দে। এই যে হাঁসের এইসব ফালতু জিনিস লেগে আছে, এখন কি করব? আমি রুমালটা বের করে দিয়ে বললাম, এটা দিয়ে একটু মুছে নে, তোর এখানে বেশি কিছু লাগে নাই। রাধিকা বলল, না হবে না, এখন তো মনে হচ্ছে কাপড় চেঞ্জ করতে হবে। আমি বললাম, তুই এখন কি সবার সামনে কাপড় চেঞ্জ করবি? অবশ্য যাদের লজ্জা শরম নেই তারা সবার সামনে কাপড় চেঞ্জ করতে পারে, কি বলিস আবির? রিমি ম্যাডাম এবার আমার সামনে এসে বলল, এই ছেলে, তখন থেকে দেখছি তুই খুব বেশি ফটর ফটর করছিস। আমি ময়লার উপর পড়েছি দেখে তুই বুঝি খুব খুশি? আমি বললাম, ম্যাডাম আপনি আমার থেকে দূরে থাকবেন, আপনার শরীর থেকে গন্ধ করছে। আগে তো বলেছিলেন আমার শরীরে নাকি ঘামের গন্ধ, এখন আপনি এবার নিজের দিকে তাকান। এজন্য বলি নিজেকে নিয়ে এত অহংকার করবেন না, কারণ কখন যে কি হয় বলা যায় না। রিমি ম্যাডাম বলল, তুই কার সাথে কি কথা বলিস, তোর আন্দাজ আছে? আমি বললাম, তা কি করবেন আমাকে শুনি। রাধিকা আমাকে ধমক দিয়ে বলল, তোরা কি এখন এখানে ঝগড়া করবি? রিফাত, আমার এখানে এভাবে থাকতে ভালো লাগছে না। আমি রাধিকার কথা শুনে শরীর থেকে শার্টটা খুলে নিচ থেকে গেঞ্জি খুলে ফেললাম। এবার সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবি দূর থেকে আমাকে দেখে বলল, কি ব্যাপার রিফাত, তুমি জিম টিম করো নাকি? তোমার বডি দেখে তো আমি ক্রাশ খেয়েছি, আমি কি একবার তোমার বুকে হাত দিয়ে দেখতে পারি? আমি বললাম, সি ভাবি সি, আপনার হাজবেন্ড আছে, আমার উপর নজর দিবেন না তো। আমি রাধিকার হাতে আমার গেঞ্জিটা দিয়ে বললাম, এটা কাপড়ের উপর পর, তাহলে কিছু দেখা যাবে না, পরে কাপড় চেঞ্জ করে নিস, এখানে চেঞ্জ করার মতো কিছু নেই, আর আশেপাশে তো কোনো বাড়িও দেখা যাচ্ছে না। রাধিকা আমার গেঞ্জি পরে বলল, তুই আগে শার্ট পরতো, সবাই তোর দিকে তাকিয়ে আছে, আর তুই কি মানুষকে বডি দেখাস নাকি? আমি শার্ট পরতে পরতে বললাম, বডি আছে তো মানুষ দেখবে না, আর দেখলে তো কোনো সমস্যা নেই। এর মাঝে ড্রাইভার এসে বলল, ম্যাডাম সবকিছু ঠিক হয়ে গেছে, আপনারা চাইলে এখন আমরা যেতে পারি। রিমি ম্যাডাম রাধিকাকে বলল, আমি এই কাপড় পরে কোথাও যেতে পারবো না, আমার কাছে খুব খারাপ লাগছে, রাধিকা কিছু একটা করো। আবির আমাদের সামনে এসে বলল, ম্যাডাম ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আপনারা ওখানে গিয়ে চেঞ্জ করে আসেন। আবিরের কথা শুনে আমি বললাম, আরে হালা, ওখানে গেলে আধা ঘন্টা মতো লাগবে, পরে আমাদের আর কোথাও যেতে হবে না। রিমি ম্যাডাম কিছু না বলে বাস থেকে ব্যাগ নামিয়ে বলল, রাধিকা আমার সাথে চলো তো, কাপড় চেঞ্জ করে আসি। তাছাড়া আজকে আমরা সুন্দরবন যাব না, আগামীকাল সকালে যাব, দেরি হলেও কিছু হবে না। আমি একটু জোরেই বললাম, রাধিকা শোন, অনেকেই আছে বড়লোক মানুষ, দেখিস আবার ওদের যেন অপমান না করে, ওরা তো আর তোর ম্যাডামের মতো বড়লোক মানুষ না। রিমি ম্যাডাম আমার সামনে চলে আসলো, একেবারে আমার কাছাকাছি, আমার চোখের উপর তাকিয়ে বলল, কি রে, আমাকে নিয়ে তুই এত কথা বলিস কেন? আমি কি করব না করব এটা আমার বিষয়, তোরে বলতে বলছি আমি। আজকে আমি তোমাদের এমন একটি বুকমেকার অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ভোডো7 ব্যবহার করে আপনার প্রথম জমায়েতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য আমার পিন কমেন্টে থাকা নির্দেশগুলো ফলো করুন, আর অবশ্যই আমার প্রোমো কোড ভোডো7 ব্যবহার করে প্রথম ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, ম্যাডাম আমি ভালো কথা বলছি, সবার মন মানসিকতা তো আর আপনার মতো না, আমার মতো তো ওদের শরীর থেকেও গন্ধ করতে পারে, পরে যদি ওদের অপমান করেন, তবে আমার মতো যদি ওদের আপনি অপমান করেন, ওরা কিন্তু আপনাকে গাছের সাথে বেঁধে পিটাবে, কেউ বাঁচাতে আসবে না, এজন্য সাবধান করে দিচ্ছি। রিমি ম্যাডাম বলল, কে আমাকে কি করবে না করবে এটা নিয়ে তোর ভাবতে হবে না। আমি হাসি দিয়ে বললাম, চেহারা তো দেখতে মাশাআল্লাহ, ব্যবহার দেখলে মনে হয় ফালতু মেয়ে একটা। রিমি ম্যাডাম বলল, কি আমাকে তুই ফালতু বললি? আমি ফালতু কথাটা একটু আস্তেই বলছি, যাতে কেউ শুনতে না পারে। এবার আমি জোরে বললাম, ছি ম্যাডাম, আপনি আমাকে অপমান করেন মানলাম, কিন্তু আপনি আমার অফিসের বস, এই হিসাবে তো আপনাকে একটু হলেও সম্মান করি, আর আমি আপনাকে ফালতু বলি নাই। আপনি মিথ্যা কথা বললেন যে আমি আপনাকে ফালতু মেয়ে বলেছি, কেন আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছেন?
রিমি ম্যাডাম তো রেগে আমার উপর ফায়ার হয়ে গেছেন। আমি হাসতে হাসতে বললাম, রাধিকা তোর ম্যাডামকে এখান থেকে নিয়ে যা, নইলে কখন যে উনি ফায়ার হয়ে ফেটে যায় বলাই যায় না। রাধিকা রিমি ম্যাডামকে টানতে টানতে বলল, চলেন তো, এত দেরি করলে হবে না। রিমি ম্যাডাম আর রাধিকা হেঁটে চলে যাচ্ছে, আর আমি বলছি এর যে কতটা অহংকার আছে এটা আমি দেখবো না, আমাকে তো তুই চিনিস না আমি কি কি করতে পারি। ওরা যাওয়ার পর আমি বললাম, সবাই বাসের ভিতরে চলো, এখানে রোদের ভিতরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, ওরা আসুক আমরা গিয়ে বসে বসে আড্ডা দিই। আমার কথা শুনে সবাই তাই করলো। বাসের ভিতরে গিয়ে বসতেই সবাই মিলে বলল একটা গান বলার জন্য। আমি আবার এত গান পারি না, সবাই বলছে যেহেতু বলতে তো হবেই। সবাইকে চুপ থাকতে বলে আমি শুরু করলাম, তো এভরিওয়ান গানটা না হয় তোমরাই বলে যেও। ভাবি আমার গান শুনে আমার কাছে এসে বলল, মোটামুটি তোমার কণ্ঠ সুন্দর আছে বলতে হবে। আচ্ছা রিফাত, একটা প্রশ্ন করি, এটা শুধু আমার প্রশ্ন না, এটা সবাই জানতে চাই তোমার কাছ থেকে। আমি বললাম, জি ভাবি বলতে পারেন, আপনার যদি কিছু জানার থাকে আমি অবশ্যই বলবো। ভাবি বলল, রিমি তোমার কি হয়? আর আমরা সবাই জানি এভাবে কেউ কারো পিছনে লাগে না, এটুকু জ্ঞান সবারই আছে, হয়তো পুরাতন শত্রুতা আছে ওর সাথে তোমার, সত্যি করে বলো তো বলছি। আমি বললাম, কি যে বলেন না ভাবি, ওর সাথে আমার আবার কিসের শত্রুতা থাকবে? তাছাড়া রিমি ম্যাডামকে তো আমি অফিসে প্রথম দেখছি, জানি না উনি আমার সাথে কেন এমন করেন। আবির আমার কথা শুনে বলল, তুই বলবি কিনা বল, এত কথা বলে লাভ আছে? আর আমি রাধিকাকে জিজ্ঞেস করছিলাম এই বিষয়ে, ও শুধু বলল তোর কাছের কেউ নাকি রিমি ম্যাডাম, আর তুই বলিস চিনিস না। আমি মাথায় হাত দিয়ে বললাম, যেটা আমি কখনো কাউকে বলতে চাই নাই আজকে মনে হচ্ছে সবাইকে বলে দিতে হবে, কিন্তু আমি তো এটা চাই নাই। ভাবি আবার বলল, রিফাত প্লিজ বলো, আমি তোমার ভাবি হয়ে তোমাকে অনুরোধ করছি। আমি এবার মাথা নিচু করে বললাম, জি ভাবি, ও আমার এক্স বউ ছিল। আমার মুখ থেকে বউ শব্দটা শুনে সবাই বোকা হয়ে গেল, মনে হচ্ছে আমি সবাইকে উল্টাপাল্টা কিছু বলে ফেলেছি, কারো মুখে কোনো কথা নাই। আমি আবার বললাম, যেটা সবাই শুনলেন এটাই সত্যি কথা, তোমাদের রিমি ম্যাডাম আমার সত্যিকারের বউ ছিল, তবে আমি আমার গার্লফ্রেন্ডকে রেখে ওনাকে বিয়ে করতে চাই নাই, বাবা আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে, আর যার কারণে আজকে আমার এই অবস্থা। আবির বলল, কাহিনী কি একটু বুঝিয়ে বল। আমি বললাম, কি আর বলবো তোদের বল, আমার অপরাধ শুধু এই জায়গায়, ওনাকে কেন আমি ওনার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করি, কিন্তু আমি ওনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি বাবার জোরাজুরির কারণে। তবে আফসোস, ওনাকে বিয়ে করেছি ফোনে ঠিকই, কিন্তু বিয়ের দ্বিতীয় দিন উনি লন্ডন থেকে এসে আমাকে ডিভোর্স দিয়ে গেছেন, পরে আর ওনার সাথে আমার দেখা হয় নাই। আর অফিসে দেখা হওয়ার পর আমার এই অবস্থা। আবির আমার কথা শুনে বলল, কিন্তু বিয়ের শর্ত মতে 6 মাস পর ডিভোর্স হয়, তাহলে কি? আমি বললাম, ডিভোর্স এখনো হয় নাই, তোদের ম্যাডাম আমার কাছ থেকে আগেই সাইন নিয়ে রাখছে। ভাবি বলল, তাই তো বলি, একজন মানুষ কেন হুদাই হুদাই অচেনা একটা মানুষকে এভাবে অপমান করবে? আমি বললাম, বাদ দেন ভাবি, যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, এইসব নিয়ে আমি আর চিন্তা করি না, যা আছে কপালে তাই হবে। ভাবি বলল, সত্যি তুমি মানুষটা অনেক ভালো, নইলে এত অপমান কেউ সহ্য করে? ওকে কি তুমি আবার? আমি বললাম, কি বলতে চান ভাবি আমি বুঝেছি, তবে যতদিন পর্যন্ত আমার এই দেহ প্রাণ আছে ততদিন পর্যন্ত ওকে আমি গ্রহণ করব তো দূরের কথা, ওর মুখটাও আমি দেখতে চাই না। ভাবি বলল, বুঝেছি তুমি কি বলতে চাও, তবে যতটা সম্ভব হয় রিফাত এই চাকরি ছেড়ে দাও। আমি বললাম, ভাবি চাকরি তো ছেড়ে দিতেই চাই, তবে ভুল একটা জায়গায় করে ফেলেছি, এজন্য যেতে পারছি না। ভাবি বলল, কি হয়েছে বলো শুনি। আমি বললাম, এটা বলতে পারবো না ভাবি, বাদ দেন, ওরা হয়তো এসে যাবে। আর আমি যে এইসব কথা আপনাদের বলছি, প্লিজ ওনাকে কিছু বলবেন না কেউ, আপনাদের কাছে এই একটা অনুরোধ আমার। ভাবি বলল, আরে না, কেউ কিছু বলবে না, চিন্তা করো না। এই কথা বলে ভাবি গিয়ে ভাবির জায়গায় বসে গেল। কিছুক্ষণ পর রাধিকা আর রিমি ম্যাডাম চলে আসলো। রাধিকা বসে আমার দিকে তাকিয়ে বলল, রিফাত তুই কি পারফিউম ব্যবহার করিস রে? তোর গেঞ্জির ঘ্রাণটা মারাত্মক। আমি বললাম, আরে তোর ম্যাডাম বললো না এটা নাকি ঘামের গন্ধ, তোর ম্যাডামকে জিজ্ঞেস কর, উনি আমার থেকে ভালো জানেন। রাধিকা বলল, দেখ ভাই একটু চুপ করে বসতো, এখন আর কোনো উল্টাপাল্টা কিছু করিস না, ভালো লাগছে না এমনি। আমি বললাম, তুই আমাকে এই কথা বলতে পারলি? রাধিকা বলল, ভাই তোর পায়ে পড়ি, একটু কথা বলা বন্ধ কর প্লিজ। আবির রিমি ম্যাডামকে বলল, ম্যাডাম তখন তো বললেন আমরা কালকে সকালে যাব, তাহলে এখন কি? রিমি ম্যাডাম আবিরের কথা শুনে বলতে শুরু করলো, এখন বাস যেই পর্যন্ত যাই আমরা সেই পর্যন্ত যাব, পরে স্পিড বোট দিয়ে যেতে হবে, পানির উপর তো আর বাদ যাবে না, এজন্য আমরা পানির রাস্তা কাল যাব, আজকে গিয়ে একটা হোটেলে থাকতে হবে সবাই। ম্যাডামের কথা শুনে আমি বুঝলাম উনি কি বলতে চাইছেন। যাক ভালোই হয়েছে, আজকে রাতে একটু রেস্ট করা যাবে। আনমনে বসে বসে ফোন চাপাচাপি করছি, তখন আবির বলল, রিফাত তোরে একটা কথা বলতে ভুলে গেছি। আমি বললাম, বল এখন। আবির বলল, আমি বলছিলাম না আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি বললাম, পরে তো বললি না।
আবির বলল রাধিকাকে প্রপোজ করছিলাম। আমি আবিরের দিকে তাকিয়ে বললাম কি? আবির বলল দেখ তুই আবার ওকে কিছু বলিস না প্লিজ, ও না করছে এই কথা যেন কাউকে না বলি, কিন্তু তুই তো আমার বন্ধু, তোরে না বললে কি হয়? আমি বললাম ও কি বলছে পরে তোরে? আবির বলল প্রথমে না করছিল, পরে হ্যাঁ বলছে, শুধু আমাকে বলছে কাউকে যেন না বলি। আমি বললাম রাধিকা এত বড় কাজ করে বসে আছে আর আমাকে কিছু বলে নাই পর্যন্ত। আবির বলল ও তোরে বলবে বলছে পরে, কিন্তু তার আগে আমি বলে দিলাম। আমি বললাম ভালোই হয়েছে, আর তাছাড়া ও মেয়েটা অনেক ভালো আছে। আবির বলল ওর বাবার সাথে আমার বাবার কথা হয়েছে। আমি বললাম এত দূর এগিয়ে গেলি আর আমাকে পর্যন্ত কিছু বলে নাই? আবির বলল তোর না কাছের বন্ধু, তাহলে তোরে বলে নাই কেন? আমি বললাম বলার দরকার মনে পড়ে নাই, এজন্য হয়তো বলে নাই, আর আমি এইসব শুনেই বা কি করব, থাক বাদ দে। আবির বলল মন খারাপ করিস না, তো বলে নাই তো কি হয়েছে, আমি তো বলছি। আমি কিছু বললাম না, আবিরের কথা শুনে চুপ করে বসে আছি। সন্ধ্যা প্রায় হয়েই গেল, বাসের লাইট জ্বালানো আছে, বাইরে হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, আমাকে থাপ্পড় দেওয়া না, এর প্রতিশোধ তো নিতেই হবে। আবার গেলাম ড্রাইভারের কাছে, গিয়ে বললাম মামা 2 মিনিটের জন্য লাইনের আলো বন্ধ করে দিবেন, আর এটাই শেষ, আর কিছু করতে হবে না। ড্রাইভার বলল মামা সাবধান, উল্টাপাল্টা কিছু করবেন না। আমি বললাম আরে না তেমন কিছু করব না, তুমি এত চিন্তা করো না তো। আমি গিয়ে আবিরের পাশে বসতেই আবির বলল কিরে একটু পর পর তুই ড্রাইভারের কাছে যাস কেন? আমি বললাম দরকার আছে। রাধিকার দিকে ইশারা করে বললাম এখন কি হবে না হবে এটা কাউকে বলবি না, তুই চুপচাপ বসে থাকবি ঠিক আছে? আমি ড্রাইভারের দিকে তাকিয়ে ইশারা করতে ড্রাইভার লাইট বন্ধ করে দিল। এখন বাসের ভিতরে সবকিছু অন্ধকার হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। সুযোগ পেয়েছি, এটা কাজে তো লাগাতেই হবে। আমি দাঁড়িয়ে রাধিকার মুখে হাত দিয়ে চেপে ধরে রিমি ম্যাডামের গালে শরীরের জোরে দিলাম একটা থাপ্পড়। রিমি ম্যাডাম চিৎকার দিয়ে বলল এই কে রে এখানে? আমি গিয়ে আমার সিটে বসে ফোন নিয়ে বিজি হয়ে গেলাম। রিমি ম্যাডামের চিৎকারের শব্দে ড্রাইভার লাইট অন করলো। ম্যাডাম রেগে বলল বাসের লাইট বন্ধ করছিলে কেন? ড্রাইভার বলল ম্যাডাম বাসে একটু সমস্যা হয়েছিল এই জন্য। রাধিকা রিমি ম্যাডামকে বলল ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম আমার দিকে তাকিয়ে দেখে যে আমি ফোনে বিজি। যাক উনি কিছু বুঝতে পারে নাই, আমি ওনাকে চট দিয়েছি। রিমি ম্যাডাম শুধু আশেপাশে তাকিয়ে দেখছে কে ওনাকে চট দিতে পারে। আমি তো মুখ টিপে হাসছি, আহা আজকে আমার কতটা যে ভালো লাগছে বলার বাইরে। ইস এতদিন পর ওনাকে একটা থাপ্পড় দিতে পারছি, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি কিছু বলতে পারবো না দেখে আবিরকে বললাম আবির দেখতো ম্যাডামের গাল লাল হয়ে আছে কেন? আবির আমার কথা শুনে বলল ম্যাডাম আপনার গাল এত লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে যেন। রিমি ম্যাডাম রেগে বলল তোমাকে বলছি এত কথা বলতে, চুপ করে বসে থাকতে পারো না? একবার যদি আমি দেখতে পেতাম কে যে আমার গালে। রাধিকা বলল কি ম্যাডাম? রিমি ম্যাডাম কিছু বলল না, চুপ করে বসে গেল। রাধিকা আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে, ও ঠিকই বুঝে গেছে আমি ওনাকে চট দিয়েছি। রাধিকা ইশারা করে বলল তোর বুদ্ধি আছে বলতে হবে মামা, তুই আসলে একটা জিনিস। আমি মুচকে হাসি দিয়ে বললাম জানিস রাধিকা মাঝে মাঝে এত আনন্দ লাগে কিন্তু প্রকাশ করতে পারি না, আহারে কতটা যে ভালো লাগছে আমার। রাধিকা আমার কথা শুনে একা একা হেসে গড়াগড়ি খাচ্ছে। আমি শুধু বোকার মতো তাকিয়ে আছে যে আমি কি করলাম যার কারণে রাধিকা তো হাসছে। কিছুক্ষণ বসে থাকার পর ড্রাইভার বাস থামিয়ে বলল ম্যাডাম আপনাদের হোটেলের সামনে এসে গেছি, এখন সবাই নামতে পারেন। এক এক করে সবাই নিচে নামছে। আমি বাস থেকে নামতেই আননোন নাম্বার থেকে একটা কল এলো। এই রং নাম্বারে আবার কে কল দিয়েছে? আমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে আপু বলল রিফাত কেমন আছোস? আমি বললাম আরে আপু যে তুই আমার ফোন নাম্বার কই পেলি? আপু বলল চুপ কর তুই, আমার সাথে কথা বলবি না। আমি যদি রাধিকার ফোন নাম্বার না রাখতাম তাহলে তো তোকে আর খুঁজেই পেতাম না। আমি বললাম সরি রে আপু, ইদানিং এত বিজি থাকি যে তোরে কল দিতেও ভুলে গেছি। আপু বলল হয়েছে আর থাক, মিথ্যা কথা বলতে হবে না, আমি তো তোর বোন হলে খবর নিতি। আমি বললাম এভাবে বলতে পারলি আপু? আপু বলল এখন যেই কারণে কল দিলাম শোন। আমি বললাম বল। আপু বলল বাবা তো আমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক করে ফেলেছে, তুই তো জানিস আমার বিষয়ে। আমি বললাম তুই আমাকে এখন বলিস এই কথা, আরো আগে বলতে পারলি না? আপু বলল তোর নাম্বার ছিল না আমার কাছে। আমি বললাম বাবা এখন কোথায় আছে? আপু বলল উনি রুমে আছেন, আমি কিচেন রুমে বসে আছি। আমি বললাম বাবার কাছে ফোনটা দে। আপু বলল কিন্তু ভাই পরে আমাকে যদি। আমি বললাম তোরে বলছি আমি বাবার কাছে ফোনটা দিতে, এখন কথা বলিস কেন? আপু বলল আচ্ছা 1 মিনিট হোল্ডে থাক আমি দিতেছি। কিছুক্ষণ পর আপু বলল নে বাবার সাথে কথা বল। বাবার কাছে ফোনটা দিতেই আমি জোরে বললাম বাবা আপনি কি আমার মতো আমার বোনের জীবনটাকেও নষ্ট করে দিতে চান? একবার তো আমাকে বেঁধে জোর করে বিয়ে করিয়েছেন, আজকে সেই মেয়ে আমাকে এত অত্যাচার করে যে শুধু মুখ বন্ধ করে সহ্য করি। আপুর বিয়ে যদি আপনার ইচ্ছা মতো দেন
তাহলে আমি কসম করে বলছি বিয়ের 1 মিনিট আগে হলেও আপুকে আমি নিয়ে আসবো, আর সেটা যেভাবে আনার দরকার হয় সেভাবেই আনবো। আর এনে আমি আপুর পছন্দের মানুষের সাথে বিয়ে দিব। আপনি তো জীবনভর টাকা চিনলেন, আজকে আপনার কারণে আমার জীবন থেকে আনন্দ হারিয়ে গেছে। বাসা থেকে এসেছিলাম সেই যে কবে, আজ পর্যন্ত মন খুলে একটু হাসতে পারি নাই। যাক, আপনি আমার বাবা, আপনাকে এত কথা বলতে আমি চাই না, শুধু এটাই বলতে চাই আমার মতো আমার বোনের জীবনটাকে নষ্ট করবেন না। আর যদি এমন কিছু করেন তো ওই তখন বলছি না ওকে আমি তুলে নিয়ে আসবো, সত্যি সত্যি পরে এমন কিছু করব এই বলে দিলাম। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, বাই। এই কথা বলে আমি কল কেটে দিলাম। এতক্ষণ সবাই যে আমার কথা শুনছিল আমি বুঝতে পারি নাই, হয়তো আমি রেগে কথা বলছি এজন্য সবাই আমার দিকে তাকিয়েছিল। রাধিকা দূর থেকেই বলল, রিফাত কোনো সমস্যা হয়েছে কি? আমি বললাম না, তেমন কিছু হয় নাই, ওই পারিবারিক ঝামেলা। রাধিকা আমার সামনে এসে বলল, এইসব নিয়ে চিন্তা করিস না, এখন চল হোটেলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম রে চল, এমনি খুব ক্ষুধা লাগছে। আমরা সবাই মিলে হোটেলে চলে গেলাম। আমাদের 5 জনকে একটা রুম দিল, আর আমাদের পাশের রুমটা রিমি ম্যাডাম আর রাধিকা। হালকা কিছু খেয়ে বিছানার উপর বসে আছি, তখন আবির বলল, রিফাত চল লুডো খেলি। আমি বললাম না ভাই, আমার খেলার ইচ্ছা নাই, তুই অন্য কারোর সাথে খেল। আর আমি একটু বাইরে গেলাম, ঠিক আছে, এখানে আমার ভালো লাগছে না। এই কথা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। আমাদের রুমের সামনে সুইমিং পুল আছে, ওটার দিকে আমি তাকিয়ে আছি। পাশের রুম থেকে রিমি ম্যাডাম আওয়াজ করে বলল, সত্যি করে বলো তো রাধিকা, তখন অন্ধকারে বাসে আমার গালে থাপ্পড় দিয়েছিল কে? রাধিকা কি বলল শুনি নাই। আমি মনে মনে বললাম রাধিকা কখনো হয়তো আমার কথা বলবে না, কারণ ওকে আমি ভালো করেই চিনি। এর মাঝেই আপু আবার কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, আপু বল। আপু বলল, তোরে অনেক অনেক ধন্যবাদ ভাই, বাবা ফোন করে ওদের না করছে, আর আমাকে বলছে আমি যার সাথে প্রেম করি তার সাথে আমার বিয়ে হবে, আর ওদের এখানে আসতে বলছে। আমি বললাম শুনে খুব ভালো লাগলো। আপু বলল, তোরে অনেক অনেক ধন্যবাদ ভাই, নে আম্মু তোর সাথে কথা বলবে। আম্মু বলল, হ্যালো বাবা, তুই কোথায় আসোস, কেমন আসোস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস তো? আমাদের খোঁজ খবর কি একটুও নেওয়ার প্রয়োজন মনে করিস নাই? নিজেকে খুব বড় মনে করিস না? এত বড় হয়ে গেছো যে এখন বাবা মায়ের কথা মনে পড়ে না? আমি বললাম, আরে আম্মু ধীরে বলো তো, সবকিছু একসাথে বললে কিভাবে উত্তর দিব? আম্মু বলল, তুই আমাদের রেখে চলে গেলি কেন? আমি বললাম, দেখো একদম কান্না করবে না, আর আমি গিয়েছি কি সাদে, তখন তো তুমি নিজ চোখে দেখছো। আম্মু বলল, তো কি হয়েছে? পরে তো ওই মেয়ে সত্যি কথা বলছে, আর সেই দিন চেয়ারম্যান এসে মাপ চেয়ে গেছে আমাদের কাছে। এই একটা মিথ্যা অপবাদে তোর আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছে। মাহি নাকি চেয়ারম্যানকে সব সত্যি কথা বলছে। আমি বললাম, বাদ দাও আম্মু, আমি এইসব নিয়ে চিন্তা করি না, যেটা হবার ছিল সেটাই হয়েছে। আর মাহির সাথে আমার দেখা হয়েছিল, ওর এখন স্বামী আছে। আম্মু বলল, তুই কিছু বলিস তাই বাবা? আমি বললাম, আম্মু তুমি কি চাও আমি ওকে কিছু বলি, পরে যদি ওর সংসার নষ্ট হয়ে যায়? আম্মু বলল, বাবা ভালো কাজ করলি, আচ্ছা এখন তুই বাসায় আয়, তোরা ছাড়া আর ভালো লাগছে না। আমি বললাম, বাসায় আসবো আর আবার আমাকে জোর করে বিয়ে দিবে না? এটা তো হতে পারে না। আম্মু বলল, তুই তোর বাবাকে আগে কি বললি জানিস? ওনাকে আমি কখনো কান্না করতে দেখি নাই, আজকে কান্না করছে। যদি উনি টাকার জন্য এইসব করে তাহলে এগুলো কার জন্য করে বল? আমি বললাম, আম্মু তখন আমি বুঝতে পারি নাই, আপুর কথা শুনে রাগ হয়েছিল। আম্মু বলল, আচ্ছা বাদ দে বাবা, যাই হোক এখন তুই বাসায় আয়। আমি বললাম, আম্মু তুমি তো জানো আমি চাকরি করি, আর চাকরি ফেলে কিভাবে আসবো বলো? আম্মু বলল, এত কিছু জানি না বাবা আমি, তুই আসবি কিনা বল। আমি বললাম, ঠিক আছে আম্মু, সময় মতো করে একদিন আসবো। আম্মু বলল, বাবা তোর চাকরি করতে হবে না, তাও তুই বাসায় ফিরে আয়। আমি বললাম, আসবো তো বলছি আম্মু, আর তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না, ঠিক আছে, এখন ফোন রাখি। কল কেটে দিতেই পিছন থেকে রাধিকা বলল, কি রে, বাবা মার কথা কি খুব বেশি মনে পড়ে? আমি বললাম, মনে পড়লে কি এখন আর যাওয়া যাবে? তাছাড়া এখন আর আমার বাড়িতে যেতে মন চায় না। রাধিকা আমার পাশে দাঁড়িয়ে বলল, মন না চাইলেও তো যেতে হবে। আমি বললাম, বাদ দে সব কথা, তবে তোরে আমি এতটা কাছের মানুষ মনে করি, আর তুই যে এভাবে আমাদের থেকে এসব কথা লুকিয়ে ফেলবি আমি কখনো চিন্তা করি নাই। রাধিকা বলল, আবির তোরে সবকিছু বলে দিয়েছে? আমি বললাম, তুই আর আমার সাথে কথাই বলিস না, তোরে দিয়ে আমি এটা আশা করি নাই। রাধিকা আমার হাত ধরে বলল, সরি বলছি তো, আমি তো চেয়েছিলাম আমাদের বিয়ে যেদিন হবে সেই দিন তোরে সবকিছু বলে সারপ্রাইজ দিব। রাধিকার হাত ছাড়িয়ে বললাম, যা, তোর কিছু বলতে হবে না, আমি যদি তোরে সবকিছু বলতে পারি তাহলে তুই কেন পারিস না? হয়তো আমাকে ভালো বন্ধু ভাবতে পারিস নাই, যা বাদ দে, আমি কেন এইসব কথা চিন্তা করে মন খারাপ করি? রাধিকা বলল, রিফাত সরি,
আমি রাধিকার দিকে না তাকিয়ে রুমের দিকে যেতে লাগলাম। রাধিকা আমাকে পিছন থেকে ডাকছে, কিন্তু আমি ওর কোনো কথাই শুনি নাই। ওরে আমি কতটা আপন মনে করতাম। আরও আমি রুমে যেতেই আবির রাধিকার কণ্ঠ শুনে রুম থেকে বের হয়ে গেল। কেউ পিকনিকে এসে প্রেমে বিজি, কেউ আবার নিজের দুঃখে। যাক, কালকে সকালে চলে যেতে হবে। এখন একটু ঘুমিয়ে নিই। বিছানায় শুয়েই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি আবির আমার পাশে শুয়ে আছে। ঘড়িতে এখনো রাত 12টা বাজে। বাবা, এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? হঠাৎ বাইরে কোনো কিছুর আওয়াজ শুনতে পেলাম। বিছানা থেকে উঠে দরজা খুলে বের হলাম। আর বের হয়ে দেখি রিমি ম্যাডাম বাইরে বসে ল্যাপটপে কিসের কাজ করছে। হয়তো উনি বসে বসে অফিসের কাজ করছেন। তবে এইসব হোটেলে এত রাতে বাইরে থাকা মানেই তো ঝামেলা। বলা তো যায় না কখন কোন ছেলে এসে কি করে বসে। ম্যাডামকে বাইরে রেখে এখন যে ঘুমিয়ে যাব এটাও পারবো না। উনার যদি কিছু হয়ে যায়, তোর আমি কেন এসব বিষয় নিয়ে চিন্তা করছি। আমি আমার মতোই ঘুমিয়ে পড়ি। দরজা লাগিয়ে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। শুধু বারবার রিমি ম্যাডামের মুখটা সামনে ভেসে আসছে। যতই হোক, উনি আগে এক সময় আমার কিছু একটা ছিল। তবে এখন যদি ওনার সাথে কিছু হয়ে যায়, নিজেকে পরে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না আমি। দরজা খুলে ম্যাডামের সামনে চলে গেলাম। রিমি ম্যাডাম আমার দিকে একবার তাকিয়ে আবার তিনি মনোযোগ দিয়ে কাজ করতে লাগলেন। আমি ম্যাডামের সামনে চেয়ারে বসে গেলাম। ম্যাডাম কাজ করতে করতে বলল, এই ছেলে তুই এখানে কি করিস? অনেক রাত হয়ে গেছে, যা ঘুমা গিয়ে। আমি বললাম, ম্যাডাম আমি কখনো আপনাকে এখানে একা রেখে ঘুমাতে পারবো না। আমি রুমে গিয়ে ঘুমাবো আর আমার বস এখানে বসে কাজ করবে, এটা তো কখনো হতে পারে না। আমার জানা মতে এখানে অনেক বাজে ছেলে আছে, যদি কেউ এখানে চলে আসে তো। রিমি ম্যাডাম বলল, তুই কি বলতে চাস যে আমি আমার নিজের সেফটি নিজে রাখতে পারি না? আমি বললাম, কেমন যে পারেন আমার তা ভালোই জানা আছে। বাসে কে না কে থাপ্পড় দিয়েছে, আর উনি কিছু বলতেও পারে নাই। আমার কথা শুনে রিমি ম্যাডাম ল্যাপটপ বন্ধ করে বলল, তুই কিভাবে জানিস বাসে যে কেউ আমাকে থাপ্পড় দিয়েছিল? এই রে, নিজের কথায় নিজেই ফেসে গেলাম। কেন যে ওনাকে এইসব বলতে গেলাম, তোর এখন কি বলবো। আমি কথা ঘুরিয়ে বললাম, ম্যাডাম অনেক রাত হয়ে গেছে, এখন আপনি ঘুমান। রিমি ম্যাডাম বলল, আমি তোরে কি জিজ্ঞেস করেছি? আমি বললাম, ম্যাডাম এই কথার উত্তর আমি দিতে পারবো না। তবে এখন এইটুকু বুঝেন যে আপনার সাথে অন্ধকারে যা ইচ্ছা তাই হতে পারে। রিমি ম্যাডাম আমার কথা শুনে একটু ভয় পেলেও বুঝতে পারছি। তবে তিনি আমাকে বলল, তোরে একটা কথা জিজ্ঞেস করব। আমি বললাম, জি ম্যাডাম বলেন। রিমি ম্যাডাম বলল, তুই কি গ্রাম থেকে এখানে চাকরি করতে এলি? আমি বললাম, কি করবেন এইসব কথা শুনে ম্যাডাম? আপনি তো আমাকে শুধু শাস্তি দেন, যদি ইচ্ছে হয় এখন দিতে পারেন, কেউ কিছু দেখবে না। জানেন ম্যাডাম, বাবার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। গার্লফ্রেন্ডের কারণে নিজের গ্রাম থেকে বের হয়েছি। আর এখন শুধু রিমি ম্যাডাম বলল, আমি রাধিকার কাছ থেকে সবকিছু শুনছি, আমাকে তোর সম্পর্কে সবকিছু বলছে। আমি সরি তোর সাথে। আমি বললাম, বাদ দেন ম্যাডাম, আমি তো এগুলো যোগ্য। আর আমার মতো খারাপ ছেলের সাথে সবাই এমন করে। রিমি ম্যাডাম বলল, দেখ রিফাত। আমি বললাম, বাদ দেন তো ম্যাডাম, এইসব কথা বলে এখন আর কি করবেন, যান গিয়ে ঘুমান। রিমি ম্যাডাম বলল, অফিসের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আমি বললাম, দেন আমার কাছে ম্যাডাম, আমি করে দিচ্ছি। রিমি ম্যাডাম বলল, তুই কেন আমার কাজ করে দিবি? আমি বললাম, আপনি আমার বস, যদি বলতেন তো করতে হতো না। আপনার কথা শুনে যদি পিয়নের কাজ করতে পারি, তাহলে এটা কেন পারবো না বলেন? রিমি ম্যাডাম বলল, আমি তখন বুঝতে পারি নাই। আমি বললাম, কি বুঝতে পারেন নাই ম্যাডাম? আর এইসব তো স্বাভাবিক বিষয়, আপনারা বড়লোক মানুষ, আমাদের অপমান করবেন মারবেন এগুলো কিছু না। আমরা তো গরিব মানুষ, এগুলো আমরা সহ্য করতে পারি। এই কথা বলে রিমি ম্যাডামের কাছ থেকে ল্যাপটপ নিয়ে দেখতে লাগলাম। ম্যাডাম শুধু বলল, একটু বুঝে সবকিছু করিস, দেখিস আবার উল্টাপাল্টা কিছু করিস না। আমি বললাম, যতটা সম্ভব আমি চেষ্টা করব ম্যাডাম, আপনি যান। রিমি ম্যাডাম বলল, তুই ঘুমাবি না? আমি বললাম, আমার আবার ঘুম আছে ম্যাডাম, ঘুমাতে গিয়েছিলাম, কারো একজনের জন্য উঠে আসছি, হয়তো নিজের ঘাড়ে একটু দায়িত্ববোধ হয়েছিল এই জন্য। আমি বললাম, থাক, এইসব বলে সময় নষ্ট করতে চাই না। রিমি ম্যাডাম বলল, তোর পিঠের অবস্থা এখন কেমন? আমি বললাম, কেন ম্যাডাম, আবার কি গরম পানি আমার উপর দিতে চান? এবার দিলে একেবারে মেরে ফেলবেন, কারণ এইসব সহ্য করতে পারি না ম্যাডাম। রিমি ম্যাডাম আমার কথা শুনে কিছু বলে নাই, চুপচাপ রুমের দিকে যেতে লাগলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো। আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।